লিবিয়া উপকূলে ২০ বাংলাদেশি লাশ শনাক্তের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২১-এর চেতনায় জুলাই অভ্যুত্থান বললেন প্রধান উপদেষ্টা। অমর ২১-এ বইমেলা উদ্বোধন। যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ। ফ্যাসিবাদী আমলকেই মনে করিয়ে দেয় বিচার বহির্ভূত হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১-এর টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21er24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21er ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের বিলাসবহুল বাড়ি এখন বৃত্তপুরী। নির্মাণাধীন বাংলো অনেকটাই পরিত্যক্ত। লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্যাকরা তীরে ভেসে এসেছে। স্থানীয় রেড ক্রিসেন্ট এমন তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক বিএম জামাল ২১ টেলিভিশনের সাথে কথা বলে জানান, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লিবিয়া উপকূলে আবারও লাশের মিছিল। ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ৫০টি মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে অন্তত ২০ জন বাংলাদেশি। স্থানীয় রেড ক্রিসেন্ট দিয়েছে এমন তথ্য। তবে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরে উপকূলবর্তী বেগরা তীর থেকে বিগত ২ দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ বেগরা তীরে ভেসে আসে। এছাড়া উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক বিএম জামাল জানিয়েছেন, তারা উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। ২০ জনের ডেড বডি পাওয়া গেছে এবং তাদেরকে ডেড বডি ওয়াজ ডিকম্পোজড আর কি। এই কারণে ওখানকার যে অথরিটি তারা ওদেরকে সমাহিত করেছে আর কি, বেরি করে দিয়েছে। এই প্রেক্ষিতে দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এদিকে উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন বিষয়ক প্রকল্পের প্রধান শরীফুল হাসান জানিয়েছেন, লিবিয়া উপকূলে ভেসে আসা লাশগুলোর মধ্যে বাংলাদেশি রয়েছেন বলে তারা ধারণা করছেন। ২১ টেলিভিশনকে তিনি জানান, লিবিয়া উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার ক্ষেত্রে বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। দিন তিনেক আগে প্রথম জানতে পারি যে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা যে তীর, সেখান থেকে বেশ অনেকজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর তাদের চেহারা বা তাদের দেখলেই তো বোঝা যায়, তাতে মনে করা হচ্ছিল এই লাশগুলো আসলে বাংলাদেশে। আমার কাছে মনে হয় এখন আমরা আমাদের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি যে আসলে তাদের বাংলাদেশের লাশ। কিন্তু আসলে আমি যে কথাটা বলতে চাই, এই লাশ উদ্ধার এরকম ঘটনাগুলো আসলে এটাই প্রথম নয়। আমাদের পর্যবেক্ষণ বলে ২০১৫ সাল থেকে এই গত ১০ বছর ধরে যেই দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার জন্য সবচেয়ে বেশি যে দেশগুলো মরিয়া, সেই তালিকায় সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রথম। এবং বাংলাদেশের সাথে অন্য দেশগুলো যদি আপনি দেখেন, সিরিয়া, আফগানিস্তান, সুদান, যেই দেশগুলো যুদ্ধ পীড়িত, সেই দেশগুলোর নাগরিক এইভাবে মরিয়া হয়ে যায়। সেই দেশ তাদের সবাই টপকে বাংলাদেশিরা যে এইভাবে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে গত ২০০৯ সাল থেকে ইউরোপের বর্ডার এজেন্সি ফ্রন্টেক্সের সাথে যে আমরা ডেটাটা তাদের কাছ থেকে পাই, তাতে আমরা দেখি এই সময়টাতে ১৬ বছরে প্রায় লাখখানেক বাংলাদেশি এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আটক হয়েছে। এবং আমাদের পর্যবেক্ষণ বলে যে অন্তত পক্ষে প্রতি বছর গড়ে অন্তত পক্ষে ৫০০ বাংলাদেশি এইভাবে মারা যায়। এবং যেই দেশগুলো থেকে এইরকম যারা ফেরত আসে, তাদের সাথে ফ্রন্টেক্স এবং ইউরোপ ইউনিয়নের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করি। বিশেষ করে ইউরোপ থেকে আনডকুমেন্টেড যারা ফেরত আসে, এই যে যারা যায়, তারা মূলত বাংলাদেশের ৩টি অঞ্চলের লোক। একটিকে আমরা বলি শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর অঞ্চল। আপনি মাদারীপুর যেখানে প্রাধান্য, আরেকটি হচ্ছে সিলেট অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, আরেকটি হচ্ছে ঢাকার আশপাশে ভৈরব, ব্রাহ্মণবাড়ি,
এই অঞ্চলের লোক। মৃতদেহগুলোর চেহারা এবং ধরন তা দেখে মোটামুটি নিশ্চিত করে হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে এরা আসলে বেশিরভাগই বাংলাদেশী। 21-এর চেতনা যুগে যুগে বিস্তৃত, জুলাই অভ্যুত্থান তারই প্রমাণ। বাঙালির প্রাণের 21শে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলা ভাষা সাহিত্যে অবদান রাখায় 10 জন লেখক ও কবির হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে আজ থেকে শুরু হলো অমর 21শে বইমেলা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তাই অন্য বছরের তুলনায় এবারে 21শে বইমেলার প্রেক্ষাপটও ভিন্ন। বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত ও অমর 21-এর গানে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বাংলা ভাষায় অবদান রাখায় 10 জন লেখক ও কবির হাতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমিকে আরও সুগঠিত করার পরিকল্পনার কথা জানান বিশিষ্টজনেরা। চেয়েছি মানুষ বইয়ের আবহে মুক্তির বার্তা আর রাষ্ট্রীয় পুনর্গঠনের আকুতি উদযাপন করুক। আশা করি আমাদের এই চাওয়া বাস্তবায়িত হবে। বইমেলা আয়োজন সহ নানা মাত্রিক কর্মকাণ্ডে আপনাদের সমর্থন নিয়ে বাংলা একাডেমি নানা ধরনের বুদ্ধিবৃত্তিক বিকাশের কাজ করে চলছে। বাংলা একাডেমির সার্বিক কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের কাছ থেকে যে আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন বাংলা একাডেমি তা পাবে বলেই আশা। নতুন চিন্তার যেন একটা সংযোগ তৈরি হয়, এই ব্রিজটা যদি আমরা করে যেতে পারি তাহলে আমরা মনে করি যে এই একাডেমিটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 21-এর চেতনা যুগে যুগে বিস্তৃত, জুলাই অভ্যুত্থান তারই প্রমাণ। 21 মানে অবিরাম সংগ্রাম, নিজের পরিধিকে আরো অনেক বাড়িয়ে নেওয়া। এবারের 21-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম, রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। বইমেলা জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই বাংলা ভাষায় লেখক সৃষ্টিতে নিজের পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। আমরা যদি 21-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর 21-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বুক থেকে দীর্ঘ 16 বছর চেপে থাকা পাথর সরাতে তরুণদের কঠোর প্রতিজ্ঞার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তা এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এ সময় মাসব্যাপী বইমেলার উদ্বোধন ঘোষণা করেন ডক্টর ইউনূস। 21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছে। পরে প্রধান উপদেষ্টা গুণীজনদের নিয়ে ঘুরে দেখেন বইমেলা, বইয়ের বৈচিত্র্য নিয়ে কথা বলেন স্টল মালিকদের সাথে। 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অমর 21শে বইমেলা। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। কুমিল্লার যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে একথা জানানো হয়েছে। এদিকে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। অন্যদিকে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লায় শুক্রবার গভীর রাতে আহত অবস্থায় তৌহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী শুক্রবার ভোরে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। ঘটনা সম্পর্কে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত 31 জানুয়ারি বিকেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মোহাম্মদ তহিদুল ইসলাম রাতে কুমিল্লা মেডিকেলে মারা যান। এদিকে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। ছোট ছোট বাচ্চারা সবার যে ক্ষোভ, যে বিচার, ওনারা সেটা ব্যবস্থা করবেন। দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মানুষ দেশে আর বিচার বহির্ভূত হত্যা নয়, আইনের শাসন দেখতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় যুবদল নেতা হত্যায় জড়িত যৌথ বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান তিনি। আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, গ্রেফতার করে অন্যভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুব দলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। চট্টগ্রাম মহানগরীতে এসআলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের বিলাসবহুল বাড়িটি যেন মৃত্যুপুরী। এছাড়া পটিয়ায় 50 একর জমিতে নির্মাণাধীন বাংলো বাড়িটিও এখন অনেকটাই পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী ফসলি জমি দখল করে এই বাংলো বাড়ির নির্মাণ শুরু করেন। নির্মাণ কাজের কারণে বন্ধ করে দেওয়া হয় ফসলি জমিতে সেচের নালা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর সুগন্ধা আবাসিক এলাকার এই বিলাসবহুল বাড়িটি জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। একসময় এখানে মানুষের পদচারণায় সরগরম থাকলেও বাড়িটি এখন মৃত্যুপুরী। বাড়ির উঠোনে ব্যবহৃত গাড়ি অযত্নে পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ধুলার আস্তর জমেছে। চট্টগ্রাম শহরের খাতুনগঞ্জের বহুতল ভবনের পুরোটাই এসআলম গ্রুপের অফিস রয়েছে। কর্ণফুলী উপজেলায় রয়েছে চিনির ফ্যাক্টরি, গুদাম, তেলের ফ্যাক্টরি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু পটিয়ার প্রাসাদ নয়, 2020 সালে পটিয়া পৌরসভা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ফসলি জমিতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ নিজের জন্য নির্মাণ শুরু করেন 4 তলা বাংলো বাড়ি। বাড়ির সামনে তৈরি করা হয় লেক। এছাড়া 7 ভাইয়ের জন্য 7টি বাংলো তৈরির কাজও শুরু হয়। প্রতিটি বাংলো প্রায় 15,000 বর্গফুটের। প্রতিদিন প্রায় 200 শ্রমিক বাড়িটি নির্মাণে নিয়োজিত ছিল বলে জানায় স্থানীয়রা। শেখ হাসিনা সরকারের পতনের পর আরও 1 মাস পর্যন্ত বাংলো নির্মাণের কাজ চললেও এখন কাজ বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, ব্যাংক লুটের হোতা সাইফুল আলম মাসুদ অট্টালিকা নির্মাণে হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন জনের জমি দখল করেছেন। স্থানীয়রা জানায়, ফসলি জমি দখল করে বিলাসবহুল এই বাংলো নির্মাণে সহায়তা করে আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরী ও তার ভাইয়েরা। সালামের মানুষ সাহেব তাকে অনেক ভালো মানুষ বলে করতাম, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা করছে, 63 কোটি লক্ষ টাকা আত্মসাৎ করে সে আত্মগোপন করেছে। বাংলাদেশের সব মানুষকে বিকেরে বাড়া দিছে, সে এই যে এলাকার মানুষকে বিকেরে বাড়া দিছে। আগত পানির নালা ছিল, এর টিভির নবরাই তো ইঞ্জি পানি যাইতে বিলি বিলি তো এখন তো আর যা টিম বড়াই ফেলি পানি নাড়িবে বন্ধ নয় এখন তো এখন আর দিয়ে ইন বড়াই দা দিয়ে 3-4 বছরের মেঝে কি দেয় আজ পানির কষ্ট হয়। ফসলি জমি ভরাট করে বিলাসবহুল বাংলো নির্মাণের পর পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে বর্ষা এলে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কোমর পানিতে ডুবে যায়।
তার হিন্দু শুধু হিন্দু দিয়েছে আর হিন্দু দুঃখী হিন্দু দিয়েছে বুঝছেন হিন্দু গাড়ি হিন্দু করে যায় হিন্দু মুসলমান নারী অকল সব আর দুঃখী দুঃখী আরই অলপবার আরও গত্তর আর দুই দিকে পড়ি বাংলা করার হতে মুসলমান দুই দিকে পড়ি আমার তো এটা লাগবো জায়গাটা দেন একটা মসজিদ করবো মাদ্রাসা করবো তখন আমরা যেটা চাইছি ওনার দিছি কিন্তু সাঞ্চলে টাকা 4 লাখ টাকা পাইলে 5 লাখ টাকা দেয় 2 লাখ টাকা দেয় না এছাড়া আমার কোনো দোষ নাই সাঞ্চলের দোষ মুরাদের না ভাবে করছে ইয়ের দোষ ছাত্রগণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের 7 সদস্যের প্রতিনিধি দল। সকালে ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটার ও কর্মকর্তারা ওয়ালটন হেডকোয়ার্টার্সের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার সহ সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের কেবলস ও ফ্রিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস থেকে মুগ্ধ হন। এরপর অতিথিরা ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেন। সারাদিন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্স ঘুরে দেখেন ঢাকা ক্যাপিটালস দলের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের কর্মকর্তা জহিব আহমেদ, ওয়ালটন কেবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ সহ আরও অনেকে। অমর একুশে বইমেলার খবর। ছুটির দিনে শুরু অমর একুশে বইমেলা। প্রথম দিনে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরছেন বইয়ের স্টলে পছন্দের বই কিনতে। কিছু স্টলে বিক্রি শুরু হলেও এখনও পুরোপুরিভাবে প্রস্তুত না অনেক প্রকাশকই। একুশের বইমেলা ঘুরে বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। শুরু হয়েছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী বই নিয়ে এ আয়োজনের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশকরা। গত 1 দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে। প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ নিতে মেলা প্রাঙ্গণে আসেন বিভিন্ন বয়সী বইপ্রেমীরা। কিছু কেউ সময় নাই যে কি বই আসবে, নতুন বই এটা দেখে তারপরে লিস্ট করে আসে। আমরা অবশ্য লিস্ট করি না, আমরা প্রতি সপ্তাহে আসি, র্যান্ডম বই কিনতে থাকি। প্রতি বছর বইমেলা শেষে আবার একটা বছর অপেক্ষা করা লাগে যে কবে বইমেলা আসে, কবে ঘুরে ঘুরে বই কিনবো, মজা করব। গুড্ডু বুড়া কিনবো, যেগুলো পছন্দ হবে সেগুলাই কিনবো। এবার মেলা নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা প্রথম দিন হচ্ছে বিগত বছরের তুলনায় এবার পাঠক সংখ্যা একটু বেশি, কেননা বিগত বছর ইসলামিক স্টলগুলো একটু কম ছিল, এবার কিন্তু ইসলামিক স্টল অনেক। সেই হিসাবকে কেন্দ্র করে মেলার প্রথম প্রহরী মাদ্রাসার অনেক স্টুডেন্ট এসেছে, যেটা আমাদের প্রকাশনা মালিকের জায়গা থেকে প্রেরণার জায়গা। বইমেলায় তরুণ লেখক ও প্রকাশকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বইয়ের জায়গাটাতে তারা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারতেছে, যে অন্য জায়গাগুলোতে যেমন সীমাবদ্ধতা, যে কারণে তারা তাদের সৃজনশীলতা এখানে প্রকাশ ঘটাতে পারতেছে। এই কারণেই তরুণরা মিলে আসতেছে এবং তরুণদের আসাটা খুব দরকার। প্রথমবার যখন আসছি তখন তো একজন পাঠক হিসেবে আসছি, এবছর আসলাম এজ এ রাইটার। বইমেলার স্টল গতবারের মতোই রাখা হয়েছে, তবে জুলাই চত্বর সহ আঙ্গিকগত কিছু পরিবর্তন আনা হয়েছে এবার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। লিবিয়া উপকূলে 20 বাংলাদেশি লাশ শনাক্তের চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 21 চেতনায় জুলাই অভ্যুত্থান বললেন প্রধান উপদেষ্টা। অমর একুশে বইমেলা উদ্বোধন। যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ। ফ্যাসিবাদী আমলকে মনে করিয়ে দেয় বিচার বহির্ভূত হত্যা।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।